আসসালামু আলাইকুম। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজিমুর ফারুক। সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে এই হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলি সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে হিসাবের বিভিন্ন লেনদেনগুলি ট্রিটমেন্ট দেওয়া বেশ জটিল হয়ে যায়। খুব সহজবোধ্য হওয়ার জন্য আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালার উপরে একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। বন্ধুগণ, আমরা যে উদ্দেশ্যে কাজ করছি তোমাদেরকে বলেছি আমরা যে আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাইভেট পড়ার কালচার দূর হয়ে যাক। এই প্রাইভেট পড়ার কালচার আমাদের বহুমাত্রিক সমস্যা তৈরি করছে। তোমরা যদি আমাদের এই ক্লাসগুলি ফলো করো, ভিডিও প্লাস আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য কিছু সিনোপসিস দিয়েছি। আপাতত আমি কিছু সংক্ষিপ্ত সিনোপসিস দিয়েছি। তোমাদের প্রয়োজন অনুসারে পরবর্তীতে আমরা বিস্তারিত সিনোপসিস দিব। আমাদের এই সিনোপসিসগুলি যদি তোমরা ব্যক্তিগতভাবে অধ্যয়ন করো এবং আমাদের ভিডিওগুলি যদি তোমরা দেখো তাহলে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে তোমরা তোমাদের বিষয়ে একটি স্বচ্ছ ধারণা অর্জন করতে পারবে। প্রাইভেট পড়ার মাধ্যমে হয়তো খুব সহজে কিছু ধারণা রপ্ত করা যায়, কিন্তু সীমাবদ্ধতা থেকে যায় অনেক বেশি। তুমি যখন নিজে নিজে স্টাডি করে শিখবে, এর উপরে তোমার ধারণা হবে খুবই স্বচ্ছ। তুমি জ্ঞানের গভীরে পৌঁছে যাবে, যা তোমার পরবর্তী শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বন্ধুগণ, তাহলে আমরা আজকে হিসাব বিজ্ঞানের নীতিমালা শুরু করছি। আমরা এই বিষয়ে হিসাব বিজ্ঞানের নীতিমালা ক্লাসটিতে যে বিষয়গুলি শিখব তা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা, অনুমান, রীতিনীতি। এর মধ্যে যে বিষয়গুলি রয়েছে: পৃথক ব্যবসা সত্তা ধারণা বা বিজনেস এন্টিটি কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন, সময়কাল বা হিসাবকাল ধারণা বা টাইম পিরিয়ড অ্যাজাম্পশন, দ্বৈত হিসাব ধারণা বা ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট, ঐতিহাসিক ব্যয় বা ক্রয়মূল্য নীতি বা হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল, আয়ের স্বীকৃতি নীতি বা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, আয় ব্যয় মিলকরণ নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল। আমরা এই বিষয়গুলো আমাদের এই ক্লাসে শিখব। আমরা প্রত্যেকটি বিষয়ে একটি স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করব। আমাদের ক্লাসগুলো একটু দীর্ঘ হয় বা লম্বা হয়, কিন্তু মনে রাখবা যে সংক্ষিপ্ত ক্লাস দিয়ে আসলে একটি চ্যাপ্টারের উপরে পরিপূর্ণ ধারণা অর্জন করা সম্ভব নয়। তবে আমরা এই ক্লাসটিকে হয়তো আবার কিছু খণ্ডে খণ্ডে বিভক্ত করে ছোট ছোট করে দিব, যাতে করে তোমরা কম সময় দেখতে পারো। অবশ্য তোমরা এই বড় ক্লাসটিকেও যে অংশটি তোমাদের দেখা দরকার, তুমি ক্লাসটাকে একটু টেনে টেনে সেখানে নিয়েও দেখতে পারো। আমরা পর্যায়ক্রমে এখানে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং তুমি যখন অ্যাকাউন্টিংয়ের ক্লাসগুলি করবে বা তুমি যখন বাস্তবেও গিয়ে কোনো হিসাব করবে, তখন এই বিষয়গুলির অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে এবং তাতে তোমার কাজগুলি সহজ হয়ে যাবে। আমরা প্রথম দেখি পৃথক ব্যবসা সত্তা ধারণা। পৃথক ব্যবসা সত্তা ধারণাটা কি আসলে? পৃথক ব্যবসা সত্তা ধারণার যে বিষয়টা এখানে আমরা লিখছি তা হচ্ছে, পৃথক ব্যবসা সত্তা ধারণা বা আর্থিক সত্তা ধারণাটি নির্দেশ করে যে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান একটি পৃথক সত্তা এবং এর সকল লেনদেন পৃথকভাবে হিসাবভুক্ত করতে হবে। আমরা এর ব্যাখ্যা দেব তোমাদেরকে। এবং আরেকটি বিষয় হচ্ছে, হিসাব লেখার ক্ষেত্রে ব্যবসায়ের মালিককে তৃতীয় পক্ষের মতো একটি আলাদা পক্ষ হিসেবে গণ্য করতে হবে। এই বিধিটি এক মালিকানা, অংশীদারি এবং কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। এবং তোমরা দেখো যে এই ধারণার ভিত্তিতে এক মালিকানা কারবারের মালিক, অংশীদারি কারবারের অংশীদার এবং কোম্পানির শেয়ার ধারক হতে মূলধন হিসেবে গৃহীত অর্থ মূলধন শিরোনামে উদ্ধৃতিতে দায় দিকে এবং ঋণ হিসেবে গৃহীত অর্থ অংশীদার ঋণ পরিচালক ঋণ শিরোনামে দায় দিকে দেখানো হয়। অতঃপর উক্ত মূলধন ব্যবহার করে যে মুনাফা অর্জন করে তা মালিকের পাওনা হিসেবে গণ্য করে উক্ত অবণ্টিত মুনাফা উদ্ধৃতপত্রে দায় হিসেবে প্রদর্শন করা হয়। তোমরা যদি পৃথক ব্যবসা সত্তা ধারণাটি সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে এই ট্রিটমেন্টগুলি তুমি সহজে বুঝতে পারবে এবং করতে পারবে। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শ্রেণীটা জাস্ট তোমার শুরু, তোমার ডেস্টিনেশন কিন্তু অনেক উপরে। সেজন্য তোমাকে এই কনসেপ্টগুলি ক্লিয়ার করে যেতে হবে। মনে রাখবে, এই কনসেপ্টগুলি যদি তুমি এখন ক্লিয়ার করে নাও তাহলে তোমার পরবর্তী সময়ের
পড়াশোনায় এগুলি খুব হেল্প করবে এবং তোমার জন্য সহজ হয়ে যাবে। আমরা এইখানে তিনটি বিষয় মনে রাখতে হবে যে এই ধারণার ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান একটি সম্পূর্ণ পৃথক সত্তা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানকে তার মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান একই পক্ষ, এটা মনে করার কোনো সুযোগ নেই। এখানে মালিক এই ব্যবসা প্রতিষ্ঠানকে একটি সম্পূর্ণ পৃথক সত্তা মনে করবে এবং ব্যবসা প্রতিষ্ঠানও এই মালিককে একটি পৃথক ব্যবসা সত্তা হিসেবে ট্রিট করবে। এজন্য মালিকের কাছ থেকে যা কিছু ব্যবসা প্রতিষ্ঠান গ্রহণ করবে তা দায় হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দেখানো হবে এবং মালিক যা কিছু ব্যবসা প্রতিষ্ঠানে দিবে এটা ব্যবসায় তার বিনিয়োগ হিসাবে দেখানো হবে, কিন্তু এদের মধ্যে সত্তাটা হচ্ছে সম্পূর্ণ পৃথক। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়গুলি আরো ক্লিয়ার করব। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এই পৃথক সত্তার কারণেই মালিক বা মূলধন সরবরাহকারী সহ সকল পক্ষকে পৃথক পক্ষ বিবেচনা করে তাদের সাথে সংগঠিত লেনদেনের হিসাব রাখা হবে। যদি আমরা একই পক্ষ হতো তাহলে তো মালিকের জন্য আলাদা হিসাব রাখার প্রয়োজন ছিল না। যেহেতু মালিককে একটি আলাদা পক্ষ মনে করা হয়, সেজন্য মালিক যা কিছুই ব্যবসা প্রতিষ্ঠানে দেয় তা তার মূলধন শিরোনামে আমরা বুক করে থাকি। আর যদি সে ঋণ হিসাবে দেয় তাহলে মালিকের ঋণ হিসেবে আমরা বুক করে থাকি এবং যা সে উত্তোলন করে সেটা আমরা মালিকের উত্তোলন হিসেবে মূলধন থেকে ডিডাক্ট করি। যদি আমরা ব্যবসা করে যে মুনাফা করি, যেহেতু মালিক মূলধন সরবরাহ করেছে, মূলধন সরবরাহের বিনিময়ে ওই মুনাফার সত্ত্বাধিকারী হচ্ছে মালিক, সেজন্য আমরা ওই মুনাফাটাকে মূলধনের সাথে সংযুক্ত করে কারবারের একটি দায় হিসেবে আমরা প্রদর্শন করি। এর জন্যই হচ্ছে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান একটি পৃথক সত্তা। এখানে আরেকটি বিষয় দেখো, কারবারের আয় ব্যয়কে মালিকের আয় ব্যয় বা মালিকের ব্যক্তিগত আয় ব্যয়কে ব্যবসার আয় ব্যয় হিসেবে দেখানো যাবে না। তবে হ্যাঁ, কারবার বা ব্যবসা পরিচালনা করে যে মুনাফা অর্জন করে, এই মুনাফাটা যখন মালিককে ফেরত দেয়, হয়তো ডিভিডেন্ড আকারে অথবা উত্তোলন আকারে মালিক যা ফেরত পায় ব্যবসা থেকে, সেইটা যখন মালিক পাবে তখন এটা মালিকের আয় হিসেবে মালিক বিবেচনা করবে। কিন্তু ব্যবসা যা কিছু বিক্রয় করলো বা কোনো আয় করলো, এটা প্রাথমিকভাবে ব্যবসার আয় হিসেবে দেখানো হবে। আর যখন ব্যবসা এটাকে মালিককে ফেরত দিবে, মালিকের হাতে পৌঁছবে, তখন সেটা মালিকের আয় হিসেবে গণ্য হবে। আবার মালিক যদি কোনো ব্যক্তিগত আয় করে বা কোনো সম্পদ অর্জন করে, সেটা কিন্তু ব্যবসার সম্পদ বা আয় নয়, যতক্ষণ পর্যন্ত না ওই সম্পদটা মালিক ব্যবসাতে ন্যস্ত করছে। সেজন্যই আমরা হিসাব বিজ্ঞানে যখনই হিসাব রাখি তখন আমরা চিন্তা করি এটা হচ্ছে ব্যবসায়ের হিসাব এবং মালিককে একটি তৃতীয় পক্ষ হিসেবে বিবেচনা করে আমরা তার লেনদেনগুলি এখানে লিপিবদ্ধ করি। একইভাবে আমরা অন্যান্য পক্ষের সাথেও যে সকল লেনদেনগুলি হয় আমরা তাকে অন্য একটি পক্ষ বিবেচনা করে আমরা লেনদেনগুলি লিপিবদ্ধ করে থাকি। আমরা এখানে কয়েকটি উদাহরণ নিব, উদাহরণগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখা একটা উদাহরণ আমরা দেখছি, জনাব ফরিদ তার ব্যক্তিগত ও পারিবারিক ব্যবহৃত গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় 20,000 টাকা কারবারের ব্যয় হিসেবে প্রদর্শন করেছে যুক্তিতে যে সে কারবারের একক মালিক। অর্থাৎ এই কারবারের বা ব্যবসা প্রতিষ্ঠানের একক মালিক হচ্ছে জনাব ফরিদ, অন্য কেউ মালিক নয়। সেজন্য সে তার ব্যক্তিগত গাড়িটি মেরামত করে যে 20,000 টাকা ব্যয় হয়েছে, এই 20,000 টাকাকে কারবারের ব্যয় হিসেবে দেখা গেছে। দেখো এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে, যদি এই গাড়িটা কিন্তু তার ব্যক্তিগত কাজে ব্যবহার হয়, তুমি যখনই এই কারবারের ব্যয় হিসেবে দেখাবে তখন কিন্তু কারবারের মুনাফা কমে যাবে, তুমি কারবারের বা ব্যবসায়ের পারফরমেন্সটা সেখানে তুমি মূল্যায়ন করতে পারবে না। আর এই 20,000 টাকা মালিক কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসা থেকে ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ তার মূলধনটা কমে গিয়েছে। এটা পৃথক সত্তা হিসেবে দেখানোর কারণেই এই ব্যবসা প্রতিষ্ঠান এই 20,000 টাকাকে মালিকের নামে উত্তোলন হিসেবে দেখাবে, অর্থাৎ তার মূলধন কমে যাবে। এটা কারবারের ব্যয় নয়, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় নয়, এটার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানের একটি দায় কমবে। এখানে আমরা এই কথাটাই বলছি, যদিও সে কারবারের মালিক, হিসাব বিজ্ঞানের পৃথক সত্তা নীতি অনুসারে এটি কারবারের ব্যয় নয় বিধায় এই ব্যয়কে কারবারের ব্যয় হিসেবে প্রদর্শন করা যাবে না। আমরা ব্যবসায়ের হিসাবে এই 20,000 টাকা ব্যয় প্রদর্শন করব না। এটি জনাব ফরিদের ব্যক্তিগত ব্যয়। যেহেতু কারবার হতে উক্ত অর্থ পরিশোধ করা হয়েছে, সেহেতু এটি জনাব ফরিদের উত্তোলন হিসেবে লিপিবদ্ধ হবে, অর্থাৎ আমরা ফরিদের পক্ষে এটা
পরিশোধ করেছি, সুতরাং এটা ফরিদ আমাদের কাছ থেকে গ্রহণ করেছে, সেজন্য আমরা এটাকে ধরে নিব ফরিদের উত্তোলন, এবং আমরা সেজন্য ফরিদের মূলধনকে এর জন্য আমরা কমিয়ে দিব, তথা কারবারের ব্যয় বৃদ্ধির পরিবর্তে আমাদের দায় হ্রাস পাবে। আশা করি এই উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ যে আমাদের পৃথক সত্য ধারণা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি। কারবারের পৃথক সত্য ধারণাটি যদি আমরা বুঝতে পারি, তখনই আমাদের পক্ষে কারবারের যে স্পেসিফিক লেনদেনগুলি, কোন লেনদেনগুলি কারবারের সাথে সংশ্লিষ্ট, কোনগুলি সংশ্লিষ্ট নয়, তা আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং সেইভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের এই বিষয়গুলিকে আমরা ট্রিটমেন্ট দেব। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী যে কনসেপ্টের বিষয় সেটি নিয়ে আলোচনা করি। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা হিসাব বিজ্ঞানের নীতির অন্যতম হচ্ছে অর্থের এককে পরিমাপক ধারণা। অর্থের এককে পরিমাপ না করে কোনো বিষয় হিসাব বিবরণীতে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অন্তর্ভুক্ত করা যায় না। এ ধারণা অনুসারে ধরে নেওয়া হয় ব্যবসার সকল লেনদেন, দায় দেনা এবং সহায় সম্পদ অর্থের একক দ্বারা পরিমাপযোগ্য, অর্থাৎ সকল অর্থনৈতিক কার্যাবলী এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে দ্বিভাজক হিসেবে কাজ করে, এবং উক্ত আর্থিক মূল্যই হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়। এ ধারণা মতে মনে করা হয় অর্থের মূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল, নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক এবং সকল ব্যবসায়ের লেনদেনের ক্ষেত্রে উপযোগী। এই কারণে কোনো একটি লেনদেন, সম্পদ বা দায় হিসাবভুক্ত করতে হলে অর্থের এককে পরিমাপযোগ্য হওয়া জরুরি, অন্যথায় এটি হিসাবভুক্ত করা এবং আর্থিক প্রতিবেদন প্রদর্শন করা সম্ভব হয় না। এর কারণ হচ্ছে যে দেখো, এই যে একটা রেওয়া মিল আমরা দেখতে পাচ্ছি, এই রেওয়া মিলগুলিতে অনেকগুলি আইটেম আছে, যেমন দালান কোঠা, প্রাপ্য হিসাব, বেতন, উত্তোলন, প্রাপ্য নোট, নগদ তহবিল, বিমা খরচ ইত্যাদি অনেকগুলি অ্যাকাউন্ট আমরা দেখছি, বিভিন্ন হিসাব শিরোনামে আমরা দেখতে পাচ্ছি। এর বিপরীতে অর্থ লেখা আছে দালান কোঠা, এখানে কিন্তু দালান কোঠার কোয়ান্টিটি লেখা নাই, যে অর্থাৎ কত স্কোয়ার ফিট দালান অথবা কতটুকু ভূমি, তা ব্যালেন্স শিটে লেখা নাই। এখানে লেখা হচ্ছে তার মূল্য, অর্থাৎ 4,500 টাকা। এখানে মূল্যটা লেখা হয় এই কারণে যে অর্থ, নগদ অর্থ বা টাকা তার একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা সকলের কাছেই একটা গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড বা একটা বিনিময়ের মাধ্যম। এখন এটাকে যদি আমরা যে কোনো বিষয়কে যে কোনো কার্যাবলী, যেমন ধরো একটা আমরা স্যালারি পেমেন্ট করব, এটা একটা কাজ, এটা দেখা যায় না, কিন্তু তাকে একটা কাজ করার বিনিময়ে আমরা অর্থটা পরিশোধ করে থাকি। যেমন এখানে একটা অনাদায়ী পাওনা বা বিমা খরচ, এই যে এটা আমরা একটা পেমেন্ট দিয়ে থাকি, এই বিষয়গুলিকে আমরা অর্থের দ্বারা পরিমাপ করে, যেমন দালান কোঠার ক্ষেত্রে অর্থের দ্বারা পরিমাপ করে সেটাকে আমাদের এখানে লিখতে হয়। যেমন মজুদ পণ্য, এটা আমরা বছর শেষে এই মজুদ পণ্যটা মূল্যায়ন করে থাকি। এখানে কিন্তু আমরা মজুদ পণ্যের কোয়ান্টিটি আমরা এখানে লিখি না, আমরা আর্থিক বিবরণীতে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা অলওয়েজ একটা অ্যামাউন্টে, অর্থাৎ আমরা মনিটারি ভ্যালুতে এটা লিপিবদ্ধ করে থাকি। এটা ছাড়া আসলে হিসাব সংরক্ষণ করা সম্ভব নয়। আগে যে কোনো বিষয়কে অর্থের দ্বারা আগে পরিমাপযোগ্য করতে হবে, এবং সেখানে মনিটারি ভ্যালুতে আমাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লিখতে হবে। এটা হচ্ছে, এই বিষয়টাকে বলা হয় অর্থের এককে পরিমাপক ধারণা। হিসাব বিজ্ঞান মূলত এই ধারণার উপর ভিত্তি করে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি তৈরি করে। এই ধারণা ব্যতীত আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বিষয়গুলি উল্লেখ করা সম্ভব নয়। যেমন আমরা লাভ লোকসান হিসাবে আমাদের আয়, ব্যয় অথবা আমাদের ব্যয় সংক্রান্ত বিভিন্ন শিরোনামে যে ব্যয়গুলি হয়ে থাকে, তা আমরা অর্থের দ্বারা পরিমাপ করে এখানে লিপিবদ্ধ করে থাকি। যেমন বেতন, আমরা কত টাকা বেতন দিলাম, 1100 টাকা বেতন আমরা দিয়েছি, এই বেতনটাকে আমরা অর্থের দ্বারা পরিমাপযোগ্য করে এখানে উল্লেখ করেছি। এখানে কয়জন লেবার কাজ করেছে অথবা তার কাজের কোয়ান্টিটি কত বা প্রোডাকশন কত, এটা আসলে আর্থিক বিবরণীতে আমরা লিপিবদ্ধ করি না। এটাকে বলা হয়, এই যে বিষয়টা, এটাকে বলা হয় অর্থের পরিমাপক, অর্থের এককে পরিমাপক ধারণা। আমরা একটা উদাহরণ এখানে দেখতে পারি। যেমন ধরো, একটা পরিবারের কিছু লোক উদ্যোক্তা আছে যারা পৈতৃক সম্পদ কিছু পেয়েছে, সে কিছু জমি পেয়েছে, নগদ অর্থ পেয়েছে। এখন তারা চিন্তা করলো এই জমি এবং নগদ অর্থকে কাজে লাগিয়ে ব্যবসা করবে। এখন এই ব্যবসায় যখন তারা মূলধন হিসেবে এই
রিসোর্সগুলি দিল, এখানে সম্পদ, জমি একটা সম্পদ এবং এটা একটা রিসোর্স, নগদ অর্থ এটা একটা সম্পদ এবং একটা রিসোর্স। এটা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে দিল, নগদ অর্থটা আমরা সহজে বলে দিতে পারি যে 1,00,000 টাকা বা 10,00,000 টাকা, কিন্তু এই জমিটা দিয়েছে, জমিটা যদি আমরা এখানে কোয়ান্টিটি বা একটা যদি জমির পরিমাণ আমরা এখানে লিখি বা এরিয়া লিখি, সে আমরা লিখলাম যে 1 একর জমি বা 1 বিঘা জমি বা 10 কাঠা জমি, এটা দিয়ে আসলে কোয়ান্টিফাই করা যাবে না। এই কারণে যে এক এক জায়গায় জমির মূল্য এক এক রকম। সে ঢাকাতে 1 কাঠা জমির যে মূল্য, তা দিয়ে রংপুরে কয়েক বিঘা জমি কিনা যাবে। তাহলে সুতরাং এখানে আমরা জমির কোয়ান্টিটিটা যদি লিখি তাহলে এটাকে ভারসাম্যপূর্ণ হবে না এবং এটা একটা স্ট্যান্ডার্ডে আসবে না। সেই জন্য এখানে কি করতে হবে, উদ্যোক্তারা যে জমিটা পেয়েছে পৈতৃক সূত্রে, আগে জমির একটা মূল্য নির্ধারণ করতে হবে, ওই এলাকায় এই জমিটার কত মূল্য আছে সেই মূল্য ধরে ব্যবসা প্রতিষ্ঠানে এই জমিটাকে দেওয়া হবে এবং এটা এর বিপরীতে মূলধন হিসাবে এটাকে উল্লেখ করা হবে। এখানে আরেকটি উদাহরণ দেখো যে হারভেস্ট মিল্ক পাউডারের মধ্যে ক্ষতিকারক রাসায়নিক পাওয়ার গুজবের প্রেক্ষিতে তাদের বিক্রয় উল্লেখযোগ্য হারে কমে যায়, ফলে প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ে। উক্ত গুজবের কারণে বিক্রয় ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও উক্ত ক্ষতি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় বিধায় তা হিসাবভুক্ত করা যাবে না। কারণ আমি কত টাকা হিসাবভুক্ত করব? অ্যাকচুয়ালি আমার আর্থিক বিবরণী, যার মধ্যে রয়েছে আমার আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এর মধ্যে আমরা কিন্তু অর্থ দ্বারা পরিমাপ করে লিখে থাকি। তাহলে এটা যেহেতু আমার কত এক্স্যাক্টলি আমার বিক্রয় ক্ষতিগ্রস্ত হয়েছে যা আমি জানি না, আমি পরিমাপ করতে পারবো না, সেজন্য এটা কিন্তু আসলে আর্থিক বিবরণীতে আসবে না। সেজন্য হিসাব বিজ্ঞান প্রথমেই বলে যে যে কোনো ঘটনাকে যদি আমাদের লেনদেন হিসেবে গণ্য করতে হয় তাহলে এটা অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে, আর অর্থের দ্বারা পরিমাপযোগ্য হলেই কেবলমাত্র এটা আর্থিক বিবরণী বা হিসাব বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা যায়, অথবা এটা হিসাব বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আর্থিক বিবরণীতে যে কোনো লেনদেন হিসাবভুক্ত করার জন্য উক্ত লেনদেনকে অর্থের এককে পরিমাপযোগ্য হতে হবে। এটি হচ্ছে এই কথারই অর্থের একক পরিমাপক ধারণা হিসাবে আমরা জানি। এখন আমরা আরেকটি ধারণা দেখব, সেটা হচ্ছে হিসাবকাল ধারণা। হিসাবকাল ধারণা এটাও একটা আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটি মৌলিক ধারণা, এর ছাড়া আসলে হিসাব করা সম্ভব নয়। কারণ হচ্ছে কি যে আমরা হিসাবের মধ্যে কি করে থাকি, আমরা যে হিসাবের বই তৈরি করি তা থেকে, হিসাব বই বা লেজার থেকে কিন্তু আলটিমেটলি আমরা রেওয়া মিল তৈরি করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি পার্ট হচ্ছে লাভ লোকসান হিসাব, আরেকটা হচ্ছে উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এখন এই যে লাভ লোকসান হিসাবটা আমি তৈরি করব, তাহলে এইখানে আমি লাভ লোকসান হিসাব তৈরি করার আগে হয়তো একটা ক্রয় বিক্রয় হিসাব তৈরি করেছি, তারপর আমরা লাভ লোকসান হিসাব তৈরি করেছি। তাহলে এখানে আমি যে বেতন লিখলাম 9,000 টাকা, এটা কত দিনের বেতন, তাহলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় আমাকে এখানে ঠিক করে নিতে হবে, যেই সময়ের মধ্যে আমি আমার বিক্রয়, ওই সময়ের ক্রয়, ওই সময়ের বীমা সালামি, ওই সময়ের অফিস ভাড়া, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের সবকিছু যদি আমরা একদিকে আয় আর একদিকে ব্যয় দিই তাহলে ওই সময়ের পারফরমেন্সটা আমরা পেতে পারি। যেমন এখানে দেখো যে লাভ লোকসান হিসাবের মধ্যে বলছে এটা হচ্ছে 1 বছরের 31শে ডিসেম্বর 2017 পর্যন্ত সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট বছরের জন্য আমরা এই লাভ লোকসান হিসাবটা তৈরি করেছি। সেজন্য হিসাব কাল ধারণা, একটা হিসাবের কাল ঠিক করে নিতে হয় যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমার ব্যবসায়ের লাভ লোকসান হিসাবে তৈরি করব বা আমরা ব্যবসায়িক পারফরমেন্স তৈরি করব। এটাকে আমরা 1 বছর ধরতে পারি, আমরা 6 মান্থলি করতে পারি অথবা কোয়ার্টারলি করতে পারি। এবং এই দিন শেষে আমার এই যে হিসাবকাল যেদিন শেষ হবে সেই দিনটাকে আমরা বলি হিসাবকালের শেষ দিন। সেই শেষ দিনই মূলত আমরা উদ্বৃত্তপত্র অথবা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট তৈরি করে থাকি। যেমন এখানে বলা হচ্ছে ডিসেম্বর 31, 2017, এটা একটা নির্দিষ্ট তারিখের। এমন হতে পারে যে 30 তারিখে আমার নগদের পরিমাণ ছিল এখানে হয়তো 2 লক্ষ টাকা, কিন্তু 31 তারিখে সেটা হয়েছে 1,09,500 টাকা। আমাকে এই নির্দিষ্ট তারিখে উল্লেখ করতে হবে, কারণ সব কটাকে আমরা ওই তারিখের পজিশন দেই। যেমন আমরা পাওনাদার,
31 তারিখে 30,000 টাকা হতে পারে, এটা 30 তারিখে ছিল 20,000 অথবা ছিল 1 লাখ। ব্যাংক ঋণ আমরা দেখছি হয়তো এই 31 তারিখে 6,50,000, এটা হতে পারে তার আগের দিন 6 লক্ষ ছিল অথবা 7 লক্ষ ছিল, কমে এখন 6,50,000 এসেছে। তাহলে ওই নির্দিষ্ট তারিখটাতে প্রত্যেকটা পজিশন আমার কি ছিল সেই পজিশনটা আমরা লিখব। এই কারণে আমরা যখনই আর্থিক বিবরণী তৈরি করি তখন একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য তৈরি করি। এই হিসাবকাল বলতে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের জন্য একটা ডিউরেশনকে বোঝায়, অর্থাৎ 6 মাস, 3 মাস, 1 বছর, এবং এটা একটা নির্দিষ্ট তারিখ থেকে আরেকটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এই ডিউরেশনটা হয়। আমরা হিসাবকাল ধারণার উপর একটি উদাহরণ দেখতে পারি। সীমান্ত ট্রেডিং একটি বৃহদাকার বাজারজাতকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান এক পঞ্জিকা বর্ষের বা ক্যালেন্ডার ইয়ার 1 জুলাই তারিখ হতে পরবর্তী বছরের 30 জুন সময়কে হিসাবকাল হিসেবে নির্ধারণ করেছে। সুতরাং প্রত্যেক হিসাব বর্ষে 1 জুলাই তারিখ হতে পরবর্তী বছরের 30 জুন সময় পর্যন্ত সংঘটিত সকল লেনদেন, ক্রয় বিক্রয় ও অর্থের দ্বারা পরিমাপযোগ্য ঘটনা উক্ত বছরের হিসাব বিবরণীর অন্তর্ভুক্ত হবে। 1 জুলাই এর আগে বা 30 জুনের পরে সংঘটিত কোনো ঘটনা উক্ত হিসাবের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ যদি হিসাবকালটা শুরু হবে একটা বছরের 1 জুলাই থেকে এবং এটা শেষ হবে 30 জুন, এর আগে বা পরের কোনো লেনদেন এই সময়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এইটাকে আমরা হিসাবকাল ধারণা বলে থাকি। হিসাবকাল ধারণা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটি মৌলিক ধারণা। এই ধারণার ভিত্তিতে মূলত আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য করে থাকি। এখন আমরা দেখি দ্বৈত হিসাব ধারণা। দ্বৈত হিসাব ধারণা বা ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট, এইটা আমাদের হিসাব বিজ্ঞানের একটি মৌলিক ধারণা। এই হিসাব অনুসারে আমরা প্রত্যেকটি লেনদেন দুটি হিসাবে লিপিবদ্ধ করি। বিষয়টাকে যদি আমরা খুব বাস্তবভাবে দেখি, দেখো যে কোনো ঘটনা যখন ঘটে তখন কিন্তু একটি লেনদেনের দুইটি পক্ষ থাকে। যেমন আমরা 1 তারিখে আমরা বলছি যে ব্যবসা প্রতিষ্ঠান একটি পৃথক সত্তা ধারণা ভিত্তিতে আমরা এই অ্যাকাউন্ট সংরক্ষণ করে থাকি। এখানে দেখছি আমরা 1 জুলাই তারিখে মালিক ব্যবসায়ী 2 লক্ষ টাকা মূলধন সরবরাহ করেছে। তাহলে মালিক যখন 2 লক্ষ টাকা মূলধন সরবরাহ করলো ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে দুটি ঘটনা ঘটছে। একটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ এসেছে, অপরদিকে মালিক যেহেতু এটা সরবরাহ করেছে মালিকের কাছে দায় বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমরা দেখো এই মূলধন হিসাবে আমরা মালিকের কাছে দায় ক্রেডিট দিকে লিখলাম 2 লক্ষ টাকা, অপরদিকে আমরা এই নগদান যেহেতু নগদ অর্থ এসেছে নগদান বইতে আমরা ডেবিট দিকে আমরা লিখলাম 2 লক্ষ টাকা। এই হিসাবটি দুটি হিসাবকে প্রভাবিত করেছে এবং সমপরিমাণ। একটি হিসাবে 2 লক্ষ টাকা ডেবিট হয়েছে, অপর হিসাবে 2 লক্ষ টাকা ক্রেডিট হয়েছে। সমপরিমাণ অর্থ একটি অ্যাকাউন্টে ডেবিট অপর অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এটি হচ্ছে মূলত এই দ্বৈত হিসাব ধারণা বা ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট। আরেকটি লেনদেন যদি আমরা দেখি, 2 তারিখে আমরা ব্যাংকে জমা করেছি, নগদ টাকা ব্যাংকে জমা দিয়েছি, ফলে নগদ অর্থের পরিমাণ কমে গিয়েছে। আমরা নগদান হিসাবকে ক্রেডিট দিকে লিখেছি 1,50,000 টাকা। স্বাভাবিক কারণে ব্যাংকে কিন্তু উদ্বৃত্ত বেড়ে গেছে, সুতরাং এটা ব্যাংক হিসাবকেও প্রভাবিত করবে। এখানে দেখো 2 তারিখে আমরা ব্যাংক হিসাবে ডেবিট দিকে লিখেছি 1,50,000 টাকা। অর্থাৎ একই পরিমাণ টাকা আমরা একটা হিসাবে ডেবিট করেছি এবং আরেকটি হিসাবে ক্রেডিট করেছি। একটি লেনদেন যখন সংগঠিত হয় তখন আমরা দুটি জায়গায় লিপিবদ্ধ করি সমপরিমাণ অর্থ। এর জন্য এটাকে ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট বলা হয়। আরো একটি দেখো 4 তারিখে আমরা আসবাবপত্র ক্রয় করেছি, ফলে আমার নগদ অর্থের পরিমাণ কমে গেছে, আমরা নগদান হিসেবে এটি ক্রেডিট করেছি 15,000 টাকা। অপরদিকে আসবাবপত্র নামক সম্পদ যেহেতু বেড়েছে আমি আসবাবপত্র হিসেবে ডেবিট করেছি 15,000 টাকা। এইটাও দুই দিকে হিট করেছে। হিসাব আমরা আসবাবপত্র হিসাব এবং নগদান হিসাব দুইটিতে সমপরিমাণ অর্থ লিপিবদ্ধ করেছি। এই যে একটা লেনদেন দুটি হিসাবে যায় এবং সমপরিমাণ অর্থ একটাতে ডেবিট অপরটাতে ক্রেডিট হয়, সেজন্য এই কনসেপ্টটাকে আমরা বলি দ্বৈত হিসাব ধারণা। আধুনিক হিসাব বা হিসাব বিজ্ঞান মূলত এই কনসেপ্টের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। আমি আশা করি যে তোমরা দ্বৈত হিসাব ধারণা বা ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্টটা
বুঝতে পেরেছো? তারপর অস্পষ্টতা থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আমরা এখানে ছোট্ট একটি উদাহরণ দেখি। সজীব ট্রেডিং তার কর্মচারীদের 1 লক্ষ টাকা বেতন চেকের মাধ্যমে পরিশোধ করেছে। তাহলে এখানে দেখো, চেকের মাধ্যমে পরিশোধ করেছে 1 লক্ষ টাকা। কি পরিশোধ করেছে? বেতন। তাহলে বেতন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, অতএব বেতন নামক ব্যয় এখানে প্রভাবিত হয়েছে। আমরা ব্যয় যেহেতু বৃদ্ধি পেয়েছে, আমরা বেতনকে ডেবিট করব। অপরদিকে চেকের মাধ্যমে পরিশোধ করার কারণে ব্যাংকের টাকার পরিমাণ কমে গিয়েছে, সেজন্য ব্যাংক হিসাবকে আমরা এখানে ক্রেডিট করব। এই কথাটাই আমরা এখানে এভাবে লিখেছি। দ্বৈত হিসাব ধারণা অনুসারে এই লেনদেনটি দুটি হিসাবে, বেতন হিসাবে এবং ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হবে। বেতন হিসাবে ডেবিট দিকে এবং ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে লিপিবদ্ধ হবে। এটি ছিল দ্বৈত হিসাব ধারণা। আমরা পরবর্তী অংশে দেখব হচ্ছে হিসাব সংক্রান্ত প্রথা বা রীতিসমূহ। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব সংক্রান্ত প্রথা বা রীতি। প্রথা বা রীতির মধ্যে রয়েছে ঐতিহাসিক ব্যয় বা ক্রয়মূল্য নীতি। এই ঐতিহাসিক ব্যয় বা ক্রয়মূল্য নীতির মূল বক্তব্য হচ্ছে, আমরা যে লেনদেনগুলি করে থাকি সেই লেনদেনগুলি হিসাব বইয়ে লিপিবদ্ধ করার ক্ষেত্রে কারেন্সি ভ্যালুটা আমরা বিবেচনা করব। অর্থাৎ যেই কারেন্সিতে আমরা তার বিনিময় পরিশোধ করেছি সেই কারেন্সিতে এবং যত বিনিময় পরিশোধ করেছি সেটি আমরা উল্লেখ করব। যেমন আমরা যদি কোনো পণ্য ক্রয় করে থাকি, তার বিনিময়ে আমরা টাকা পরিশোধ করেছি, এক্স্যাক্টলি কত টাকা আমরা পরিশোধ করলাম। বা যদি কোনো সেবা গ্রহণ করে থাকি এবং এর বিনিময়ে বেতন, মজুরি বা কোনো কিছু দিয়ে কোনো একটা যে কোনো নামে আমরা পরিশোধ করি ফিস, তাহলে এর বিনিময়ে এক্স্যাক্টলি যত টাকা আমি পরিশোধ করলাম সেই টাকাটাই আমি লিপিবদ্ধ করব। বা কোনো সম্পদ যদি ক্রয় করি তাহলে সেই সম্পদের মূল্য হিসেবে আমরা যে পরিমাণ টাকা পরিশোধ করেছি সেই টাকাটাই আমরা এখানে হিসাবভুক্ত করব, এর কম বেশি আমরা হিসাবভুক্ত করব না। এটি হচ্ছে ঐতিহাসিক ব্যয় বা ক্রয়মূল্য নীতি। এটাকে আমরা যদি সামারাইজ করি তাহলে আমরা তিনটা বিষয় দেখব। এক নম্বর হচ্ছে পণ্য বা সেবা বা সম্পদের জন্য টাকার অঙ্কে যে মূল্য পরিশোধ করা হয় তাই হিসাবে দেখাতে হবে, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে কেবল সম্পদের ক্ষেত্রে যদি আদায়যোগ্য মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হয় পুনঃমূল্যায়ন করে দেখানো যাবে। অর্থাৎ যদি এটা পণ্য হয়, অর্থাৎ পণ্যটা আমরা ক্রয় বিক্রয়ের জন্য করে থাকি, সেই ক্ষেত্রে ঐতিহাসিক ব্যয়টাই দেখানো হবে। এটাকে কম বেশি করার সুযোগ নাই। ক্ষেত্র বিশেষে কম দেখানো যায়, সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু বেশি দেখানোর সুযোগ নাই। আর সেবার ক্ষেত্রে আমরা সেবার বিনিময়ে যে মূল্যটা পরিশোধ করলাম টাকায়, ততটুকু পরিশোধ করতে হবে, এর কম বেশি করার সুযোগ নাই। কিন্তু যখন আমরা সম্পদ ক্রয় করি তাহলে একটা সম্পদের যদি বাজার মূল্য কম বেশি হয় বা বৃদ্ধি পায় বা কমে যায়, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে বা একটা দীর্ঘ সময় পরে আমরা এটাকে সমন্বয় সাধন করার জন্য ব্যবস্থা নিতে পারবো, কিন্তু তার জন্য এটাকে পুনঃমূল্যায়ন করতে হবে। পুনঃমূল্যায়ন না করে এই মূল্যটা, নতুন মূল্যটা দেখানো যাবে না। যতক্ষণ না আমরা পুনঃমূল্যায়ন করছি ততক্ষণ পর্যন্ত পূর্বের মূল্যে পরিশোধ দেখাতে হবে এবং পূর্বের মূল্যেই আমাকে হিসাব দেখাতে হবে। অর্থাৎ আমি লেজার বইয়ে ওই মূল্যটাই দেখাবো যেটা আমি পরিশোধ করলাম, এবং আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সম্পদের মূল্য সেইটাই দেখাবো যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি এটাকে ক্রয় করেছি। আর যদি আমরা পরবর্তীতে রিভ্যালুয়েশন করি তাহলে রিভ্যালুয়েটেড মূল্যটা দেখাবো, এবং তার বিপরীতে যে অতিরিক্ত আমরা মূল্য যদি নিয়ে থাকি সেটার জন্য আমরা আবার লাইবিলিটি সাইডে রিজার্ভ দেখাতে হবে। আমরা উদাহরণ নিতে পারি এখানে, যেমন ম্যাগনা ডাইং 1990 সালে 5 লক্ষ টাকা মূল্যে এক খণ্ড জমি ক্রয় করে। বর্তমানে উহার বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় 50 লক্ষ টাকা। তথাপিও ম্যাগনা ডাইং উহার উদ্ধৃত পত্রে উক্ত জমির মূল্য 5 লক্ষ টাকা দেখাবে। তবে আন্তর্জাতিক হিসাব মান 16 অনুসারে যদি পুনঃমূল্যায়ন করে বর্ধিত মূল্য হিসাবভুক্ত করা হয়, সেক্ষেত্রে পুনঃমূল্যায়িত মূল্যে প্রদর্শন করা যাবে। বর্ধিত মূল্য উদ্ধৃত দায় দিকে পুনঃমূল্যায়ন সজ্জিত হিসাবে দেখাতে হবে। এখানে আমরা বলতে চাচ্ছি যে দীর্ঘ সময় পূর্বে আমরা একটা জমি ক্রয় করেছি, এর বিনিময়ে আমরা পরিশোধ করেছি 5 লক্ষ টাকা। যখনই আমরা হিসাব বইয়েটা লিপিবদ্ধ করব, লিখব 5 লক্ষ টাকা,
পরবর্তীতে বছরের পর বছর আমরা যখন এটাকে ক্যারি ফরওয়ার্ড করব এবং আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবো, সেখানে এই জমির মূল্য আমরা 5 লক্ষ টাকাই দেখাবো। তবে দেখা যাবে যে আমরা 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে দেখা গেলো যে ওই জমিটার মূল্য হয়ে গেছে এখন 50 লক্ষ টাকা। তাহলে এই 50 লক্ষ টাকা আর 5 লক্ষ টাকার মধ্যে ব্যবধান কিন্তু প্রায় 45 লক্ষ টাকা। এখন আমি কি করব? এখন আমাকে একটা মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে আমি এটার আদায়যোগ্য মূল্য, অর্থাৎ আমি যদি সেল করি কত টাকা আমি আদায় করতে পারবো সেই মূল্যটা আমরা নির্ধারণ করব। আমরা 50 লক্ষ টাকা জমির মূল্য থাকলে আমরা বিক্রি করতে পারবো 45 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা এই জমিটার মূল্য ধরবো 45 লক্ষ টাকা, মূল্যায়ন করবো 45 লক্ষ টাকা। সেক্ষেত্রে যেহেতু পূর্বে দেখানো হয়েছিল 5 লক্ষ আর এখন দেখাচ্ছি 45 লক্ষ, মাঝের 40 লক্ষ টাকা হচ্ছে আমার একটা গেইন, আমার একটা ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনটাকে আমি এই 40 লক্ষ টাকা উদ্ধৃত পত্রে বা ব্যালেন্স শিটের দায় দিকে সঞ্চিত হিসাবে দেখাবো, ক্যাপিটাল রিজার্ভ বা ক্যাপিটাল গেইন হিসাবে দেখাবো। অপরদিকে আমরা সম্পদের দিকে 45 লক্ষ টাকা দেখাতে পারবো। যতক্ষণ না আমরা এই মূল্যায়ন করছি ততক্ষণ পর্যন্ত আমাকে এর হিস্ট্রিক্যাল কস্টই দেখাতে হবে, মনে রাখতে হবে। শুধুমাত্র সম্পদের ক্ষেত্রে এই পুনর্মূল্যায়নের সুযোগ আছে, আর মজুদের ক্ষেত্রে যদি মূল্য কমে যায় সেক্ষেত্রে আমরা কম মূল্যের জন্য মূল্যায়ন করে দেখানোর সুযোগ আছে, অথবা আমাকে হিস্ট্রিক্যাল কস্টই দেখাতে হবে। আমরা দ্বিতীয় উদাহরণটিতে দেখি, ম্যাগনাডাইং 2010 সালে 2 লক্ষ টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করে। অবচয় বাদ দেওয়ার পর যার বই মূল্য বর্তমানে 1,50,000 টাকা। মডেল পরিবর্তনের কারণে উক্ত মেশিনের বর্তমান আদায়যোগ্য মূল্য হলো মাত্র 50,000 টাকা। আদায়যোগ্য মূল্য হ্রাস পাওয়া সত্ত্বেও ম্যাগনাডাইং উদ্ধৃতপত্রে উক্ত মেশিনের মূল্য উক্ত নীতি অনুসারে 1,50,000 টাকা দেখা, অর্থাৎ এটা ক্রয় করেছিল 2 লক্ষ টাকা দিয়ে, তার মধ্যে অবচয় আরোপ করা হয়েছে 50,000 টাকা, অবশিষ্ট আছে 1,50,000 টাকা। এই 1,50,000 টাকাই হিসাব বইয়ে দেখাবে। আমরা এখন আলোচনা করব রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল বা আয়ের স্বীকৃতি নীতি বা আদায়করণ নীতি। এই নীতিতে নির্দেশনা দেওয়া হয় যে ঠিক কোন সময়ে আমি একটি আয়কে হিসাবভুক্ত করব বা রিকগনাইজ করব। একটি আয়ের ক্ষেত্রে বেশ কিছু পর্যায়ে থাকতে পারে। আমরা আয় বলতে এখানে বিক্রয় আয় অথবা সেবা বিক্রয়ের মাধ্যমে আয়কে আমরা বুঝব। এখানে এই রেভিনিউ বা আয় এর কয়েকটি পর্যায় থাকে, কয়েকটি পর্যায়ে আমরা লক্ষ্য করি। যেমন যদি বিক্রয়ের ক্ষেত্রে বা সেবার ক্ষেত্রে বড় ধরনের যদি কোনো বিক্রয় হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটি বিক্রয় চুক্তি হয়। তাহলে বিক্রয় চুক্তি হওয়া এটি একটি পর্যায়। চুক্তির পরে কখনো কখনো এমন হয় যে ক্রেতা অগ্রিম মূল্য পরিশোধ করতে পারে, আবার কখনো এমন হয় যে পণ্যটা সরবরাহ করার পরে বেশ কিছু সময় পরে ক্রেতা মূল্য পরিশোধ করে। আবার কখনো এমনও শর্তে বিক্রয় করা হয় যে বিক্রেতা ওই কোনো একটা শর্তের কারণে পণ্যটাকে সে ফেরত দেওয়ার অধিকারী হয়। তাহলে এই যে কতগুলি সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে আমাদের একটি প্রশ্ন দাঁড়ায় যে ঠিক কোন মুহূর্তে বা কোন সময়ে আমি এই মূল্যটাকে রিকগনাইজ করব। এই বিষয়টার সমাধান আমরা এখান থেকে পেতে পারি। এখানে যা বলা হয়েছে তা হচ্ছে এই যে এই নীতি অনুসারে যখন কোনো আয় আদায় হবে বা আদায়যোগ্য হবে বা অর্জিত হবে তখন উক্ত আয় হিসাবভুক্ত করতে হবে। তাহলে এখানে শর্ত হচ্ছে কি, প্রথম হচ্ছে এটার আমরা আয়টা আদায় হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এটাকে হিসাবভুক্ত করব, অথবা আদায়যোগ্য হবে অথবা অর্জিত হবে, তখন উক্ত আয় হিসাবভুক্ত করা যাবে। এখানে আদায়যোগ্য বলতে আমরা বুঝি এমন একটা সময় যখন ওই অর্থটা আদায় করার জন্য আমি আইনগতভাবে অধিকারী হব। এখানে যখন কোনো পণ্য বা সেবা অর্থ বা অন্য কোনো সম্পদের বিনিময়ে প্রদান করা হয় তখন আয় নগদে আদায় বা প্রাপ্য বা আদায়যোগ্য হয়। সুতরাং যখন কোনো সেবা বা পণ্য নগদ বা বিক্রয় মূল্য নির্ধারণ করে বাকিতে বিক্রয় করা হয় এবং পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় তখনই উহার মূল্য আদায়যোগ্য হয়। যদি পণ্যের মালিকানা হস্তান্তরিত না হয় তো উহার মূল্য আদায়যোগ্য হবে না এবং আয় হিসেবে হিসাবভুক্ত করা যাবে না। আমরা কি পয়েন্ট যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পারি
কোনো আয় অর্জিত হলে যদি উক্ত আয় আদায়যোগ্য হয় তবে উহা হিসাবভুক্ত করার জন্য আদায়ের অপেক্ষা করার প্রয়োজন নেই। আমরা বলেছিলাম যে আয়ের ক্ষেত্রে কয়েকটি পর্যায়। 1 নম্বর বলেছিলাম বিক্রয় চুক্তি। এটার মাধ্যমে আসলে বিক্রয় চুক্তির ফলে কোনো বিক্রেতা তার মূল্য আদায়ের জন্য অধিকারী হয় না, জাস্ট এখানে বিক্রয় চুক্তি হয় যে পণ্যটা কিভাবে সরবরাহ হবে, কিভাবে তার মূল্য পরিশোধিত হবে, তার দাম কত ইত্যাদি বিষয়গুলো চুক্তিতে থাকে। আরেকটি পর্যায়ে বলেছিলাম যে পণ্যের অগ্রিম মূল্য। পণ্যের অগ্রিম মূল্য যদি কোনো বিক্রেতা পেয়ে থাকে তাহলে এখানে বিক্রেতার কিন্তু এই অধিকার জন্মায় না যে সে এই আয়টাকে রিকগনাইজ করবে, কারণ সে এখনো পণ্য সরবরাহ করে নাই। হতে পারে যে সে পণ্যটা সরবরাহ করতে পারবে না বা কোনো কারণে সে পণ্য বাধাগ্রস্ত হতে পারে। সেই জন্য যখন এই পণ্যটা বিক্রেতা সরবরাহ করছে না, অগ্রিম মূল্য আদায়ের কারণেই সে এটাকে আয় হিসেবে রিকগনাইজ করতে পারবে না। হ্যাঁ, যখন পণ্যটা সরবরাহ করে দিবে তখন এটাকে আয় হিসেবে রিকগনাইজ করবে। বিপরীত ক্রমে যদি কোনো বিক্রেতা বাকিতে পণ্য বিক্রয় করে, অর্থাৎ তার মূল্য আদায় হয়নি কিন্তু পণ্যটা সরবরাহ হয়ে গেছে, পণ্যের রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি এটা ক্রেতার কাছে স্থানান্তর হয়ে গেছে বা হস্তান্তরিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে বিক্রেতার এই অধিকার জন্মায় যে ক্রেতার কাছ থেকে তার মূল্য আদায় করতে পারবে। যখন বিক্রেতার এই অধিকারটা আদায় হলো তখনই বিক্রেতা এটাকে রিকগনাইজ করতে পারবে। এখানে রিকগনাইজ করার অর্থ হচ্ছে এই নির্ধারিত মূল্যে আয়টাকে ঠিক করা যে আমি এক্স্যাক্টলি কত টাকা বিক্রয় করেছি এবং ওই আয়টাকে আয় হিসাবে প্রদর্শন করা। হিসাবে প্রদর্শন বলতে প্রথমত লেজারে বা খতিয়ানে এটাকে লিপিবদ্ধ করা এবং পরবর্তীতে আমার আয় ব্যয় হিসাবে আমার প্রদর্শন করা। এর আরেকটি বিষয় আমরা দেখি, আদায়যোগ্য হওয়ার সাথে সাথে হিসাবভুক্ত করা যাবে। যদি এমন হলো যে আমার আদায়যোগ্য হয়ে গেছে, আমার এখানে আর বিলম্ব করার প্রয়োজন নাই, এটা ইন্ডিকেট করছে। আমরা এখানে একটা উদাহরণ নিতে পারি, যেমন ফিটকো ফার্নিচার। এটা একটা ফার্নিচারের কোম্পানি। ফিটকো ফার্নিচার কোনো একজন ক্রেতার নিকট হতে 50,000 টাকা অগ্রিম গ্রহণ করে 3 লক্ষ টাকা মূল্যের কাঠের দরজা 31/12/2015 তারিখে ডেলিভারি দেওয়ার শর্তে 1/11/2015 তারিখে বিক্রয় করে। অর্থাৎ বিক্রয় চুক্তিটা করে 1/11/2015 এবং ডেলিভারি দেওয়ার শর্ত হচ্ছে 31/12/2015 এবং তার কাছ থেকে এই চুক্তির তারিখে 50,000 টাকা অগ্রিম নিয়েছে। এখন এই 50,000 টাকা সে আয় হিসেবে রিকগনাইজ করতে পারবে কিনা, এটা হচ্ছে একটা দিক। তারপরে বলছে এখানে যতক্ষণ না উক্ত দরজা সরবরাহ না করছে ততক্ষণ অগ্রিম হিসেবে গৃহীত 50,000 টাকা আয় হিসেবে হিসাবভুক্ত করা হবে না। কারণ হচ্ছে যে যদিও সে 50,000 টাকা এখানে অগ্রিম নিয়েছে, এই টাকার উপরে বিক্রেতা বা ফিটকো ফার্নিচারের অধিকার জন্মায়নি। যদি কোনো কারণে সে সরবরাহ করতে না পারে তাহলে এই টাকা তাকে ফেরত দিতে হবে। এমনকি চুক্তিতে উল্লেখ থাকলে ক্ষতিপূরণ সহ ফেরত দেওয়া প্রয়োজন হতে পারে। অর্থাৎ এই 50,000 টাকা সে আয়ে নেওয়ার অধিকারী এখন হয়নি, যেহেতু এই টাকার উপরে তার অধিকার জন্মায়নি। এখন 31/12/2015 তারিখে দরজা ডেলিভারি দেওয়া হলো কত? এই 3 লক্ষ টাকার, যে 3 লক্ষ টাকার চুক্তি করেছিল, 3 লক্ষ টাকার দরজা ডেলিভারি দিয়ে ফেলেছে। এখন কি দাঁড়ালো? এই 3 লক্ষ টাকা ডেলিভারি দেওয়ার ফলে এই 50,000 টাকা কিন্তু এর উপরে তার অধিকার জন্মিয়েছে। আর এই যে অবশিষ্ট 2,50,000 টাকা, এটা কিন্তু এখন আদায় হয়নি। এটার মূল্য হয়তো পরবর্তী কোনো সময় আদায় হবে, কিন্তু এটার মূল্য আদায় না হলেও বিক্রয় চুক্তি অনুসারে যেহেতু সে সরবরাহ করেছে, এই 2,50,000 টাকা বকেয়া আদায় করার ব্যাপারে এই ফিটকো ফার্নিচারের একটা অধিকার জন্মেছে। সেজন্য 31/12/2015 তারিখে সে এই সম্পূর্ণ 3 লক্ষ টাকা আয় হিসাবে হিসাবভুক্ত করবে, যার মধ্যে ইতিমধ্যে সে 50,000 টাকা আদায় করে ফেলেছে আর এই 2,50,000 টাকা এখনো আদায় হয়নি। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, যখন আমরা কোনো পণ্য বিক্রয় করব বা সেবার বিক্রয় করব, সেক্ষেত্রে বিক্রয়কৃত পণ্য ডেলিভারি দেওয়ার আগে বা সেবা কাজ সম্পন্ন করার আগে আমি যেই পরিমাণ টাকা অগ্রিম গ্রহণ করব সেটা অগ্রিম হিসেবে গণ্য হবে, যেটাকে আমি আয়ের মধ্যে নিতে পারবো না। কিন্তু আমরা এই পণ্যটা যদি চুক্তি অনুসারে সরবরাহ করে থাকি বা সেবা যদি আমরা দিয়ে থাকি এবং তার জন্য যদি আমি ওই অর্থ আদায়ের অধিকারী হই, তাহলে সাথে সাথে সেটা আমি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। এই বিষয়টাই আসলে
এই পলিসিতে বা এই নীতিতে নির্দেশনা দেওয়া হয়েছে। রক্ষণশীলতার নীতির মূল উদ্দেশ্য হল কারবারের মূলধন সুরক্ষা, আর দ্বিতীয়ত মুনাফা বন্টনের ফলে মূলধন হ্রাস পায় বিধায় অতিরিক্ত মুনাফা প্রদর্শনের বিষয়ে সতর্ক থাকা হচ্ছে এই রক্ষণশীল নীতির মূল উদ্দেশ্য। তাহলে আমরা দেখি যে কিভাবে আসলে মূলধন হ্রাস পেতে পারে। মূলধন হ্রাস পাওয়ার জন্য আমরা বলেছি যে অতি মুনাফা যদি প্রদর্শন করা হয় তাহলে মূলধন হ্রাস পায়। অতি মুনাফা কিভাবে প্রদর্শিত হয়? সে কোনো একটি বিষয়ে আয় অর্জিত হয় নাই, কিন্তু আমরা সেটাকে আয় হিসেবে দেখিয়ে দিলাম, পরবর্তীতে দেখা গেল যে এটা আসলে আয় না, ফলে মুনাফা দেখিয়ে আমি যে মুনাফা বন্টন করে দিলাম সেই মুনাফাটা চলে গেল লভ্যাংশ আকারে, কিন্তু আমার ক্যাপিটাল কমে গেল, যেহেতু সত্যিকার অর্থে এই আয়টা আমার হয়নি। আবার কোনো একটা বিষয়কে আমি ব্যয় হয়েছে কিন্তু ব্যয় হিসেবে প্রদর্শন করলাম না, তাতেও কিন্তু আমার মুনাফা বেশি দেখাবে, এবং মুনাফা বেশি দেখানোর কারণে আমার মূলধন হ্রাস পাবে। সেজন্য এই নীতি অনুসারে আমি এমনভাবে আমার ব্যয় এবং আয়গুলোকে প্রদর্শন করব যাতে করে আমার অতি মুনাফা প্রদর্শিত না হয়। এখানে আমরা ছোট্ট একটি উদাহরণ যদি দেখি, হিসাবকাল শেষে সুজন ট্রেডার্সের 1000 মিটার শার্টের সুতি কাপড় এবং 2000 মিটার প্যান্টের চায়না কাপড় মজুদ আছে। এই শার্টের কাপড়ের প্রতি মিটারের ক্রয় মূল্য ছিল 100 টাকা এবং বর্তমান বাজার মূল্য হচ্ছে 120 টাকা। প্রতি মিটার প্যান্টের কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, কিন্তু বাজার মূল্য হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 160 টাকা। এই অবস্থায় মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে রক্ষণশীলতার নীতি অনুসারে শার্টের কাপড়ের মূল্য ধরা হবে প্রতি মিটার 100 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য। যেহেতু এটার ক্রয় মূল্য থেকে বাজার মূল্য 100 টাকা 20 টাকা বেশি, আমরা 120 টাকায় যদি দেখাই তাহলে 120 টাকা আদায় করার ব্যাপারে আমাদের সন্দেহ সংশয় থেকে যায়, এটা আদায় নাও হতে পারে। সেই জন্য আমরা এটাকে ক্রয় মূল্য 100 টাকায় দেখাবো যাতে অতি মুনাফা প্রদর্শিত না হয়। অপরদিকে প্যান্টের কাপড়ের মূল্য আমরা ক্রয় করেছিলাম 200 টাকা, কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে এটার বাজার মূল্য এখন 160 টাকার বেশি নেই। আমরা যদি এখন 200 টাকায় প্রদর্শন করি তাহলে আমরা 200 টাকায় বিক্রি করতে পারবো না, আমাদের 160 টাকায় বিক্রি করতে হবে। এখানে আমাদের পরবর্তীতে 40 টাকা করে লোকসান হবে। তাহলে আমাদের এই রক্ষণশীলতার নীতি অনুসারে যেহেতু আমার এখানে যেটা আয় হওয়ার কথা সেটা আয় হবে না, সেজন্য আমরা প্রকৃত অবস্থাটা এখানে প্রদর্শন করব, অর্থাৎ আমরা মূল্য দেখাবো 160 টাকায়, মূল্যটা কমিয়ে দেখাবো। তাতে করে আমাদের মূলধনের ক্ষতি হবে না, আমাদের অতিরিক্ত আয় প্রদর্শন করা হবে না। অ্যাকাউন্টিং প্রিন্সিপালের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বস্তুনিষ্ঠতার নীতি বা ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের মূল বক্তব্য হচ্ছে একটি প্রতিষ্ঠান তার আকার বিবেচনা করে কোনটি মুনাফা জাতীয় ব্যয় বা কোনটি মূলধন জাতীয় ব্যয় তা নিরূপণ করবে। অর্থাৎ ব্যবসায়ের আকার ও গুরুত্ব বিবেচনায় ব্যয়কে মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় ব্যয় গণ্য করা হয়। আমরা একটু উদাহরণ আলোচনা করে বিষয়টাকে আরো ক্লিয়ার করতে পারি। যেমন রবিন ট্রেডার্স, যাদের বার্ষিক টার্নওভার হচ্ছে 5 কোটি টাকা। এই রবিন ট্রেডার্সের একটি লেনদেন হচ্ছে এরকম যে তারা 1000 টাকা মূল্যমানের একটি ক্যালকুলেটর কিনেছে এবং 1 লক্ষ টাকা দিয়ে একটি কম্পিউটার কিনেছে। 5 কোটি টাকা টার্নওভারের একটি প্রতিষ্ঠানের কাছে 1000 টাকার ক্যালকুলেটর, এই 1000 টাকাটা ইমমেটেরিয়াল। এখন এই 1000 টাকার ক্যালকুলেটর এটাও সে 3 বছর ব্যবহার করতে পারবে এবং 1 লক্ষ টাকা মূল্যের কম্পিউটার সেটাও 3 বছর ব্যবহার করতে পারবে। এখন 3 বছর ব্যবহার করার কারণে যদি তারা মনে করে যে এই 1000 টাকাকে আমি ডেপ্রিসিয়েশন করব 3 বছরে এবং এটা আমি সম্পদে রেখে দিব, তাহলে এই সম্পদের মেনটেনেন্সে যাওয়া এটা একটা সমস্যা দেখায়, এটা তাদের জন্য একটা বাড়তি খরচের সৃষ্টি করে। সেজন্য এই 1000 টাকাটাকে ইমমেটেরিয়াল কনসিডার করে তারা এটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবে। জাস্ট একটা স্টেশনারির মধ্যে এই ক্যালকুলেটরকে গণ্য করে তারা এটাকে ব্যয় হিসেবে দেখাবে। অপরদিকে 1 লক্ষ টাকা হচ্ছে তাদের জন্য একটি ম্যাটেরিয়াল এক্সপেন্ডিচার। সেজন্য এই কম্পিউটারকে তারা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার না দেখে, যেহেতু এটা 3 বছরের ওয়ারেন্টি আছে, 3 বছর ব্যবহার করতে পারবে,
এটাকে তারা অ্যাসেট হিসাবে দেখাবে এবং 3 বছর অবচয় আরোপ করে তারা 3 বছরের মধ্যে এই ক্যালকুলেটরটাকে ব্যয় হিসাবে দেখাবে। এখন এটি হচ্ছে 5 কোটি টাকার টার্নওভারের জন্য এই 1 লক্ষ টাকার কম্পিউটার যেহেতু ম্যাটেরিয়াল, সেজন্য তারা এটাকে অ্যাসেট হিসাবে দেখাবে। আর ক্যালকুলেটর 1000 টাকা যেহেতু তাদের কাছে ইমেটেরিয়াল, সেজন্য এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখাবে। আরেকটি প্রতিষ্ঠানের কথা যদি আমরা চিন্তা করি, যেটা হচ্ছে হায়দারি শিপ বিল্ডার্স। এটা হচ্ছে একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের টার্নওভার 500 কোটি টাকা। তাহলে 500 কোটি টাকা টার্নওভার একটি প্রতিষ্ঠানের কাছে 1 লক্ষ টাকা কিন্তু ইমমেটেরিয়াল। তাহলে তারা যদি এই 1 লক্ষ টাকা মূল্যের কম্পিউটারটাকে অ্যাসেট হিসাবে দেখায়, সেটাতে তাদের মেনটেনেন্সটা কনভিনিয়েন্ট হয় না। সেজন্য তারা এই 1 লক্ষ টাকাকে একটা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে তাদের হিসেবে প্রদর্শন করে এটাকে যেই বছরে পারচেজ সে বছরে এক্সপেন্ডিচার হিসেবে দেখাবে। কিন্তু তারা আবার 50 লক্ষ টাকা ব্যয়ে একটি কাভার্ড ভ্যান ক্রয় করেছে। এই কাভার্ড ভ্যানের যে 50 লক্ষ টাকা, এটা কিন্তু তাদের একটি ম্যাটেরিয়াল এক্সপেন্ডিচার। সেজন্য তারা কিন্তু এই কাভার্ড ভ্যানটাকে আবার রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে না দেখিয়ে তারা এটাকে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে দেখাবে এবং এটাকে ডেপ্রিসিয়েশন চার্জ করে 5 বা 10 বছরের মধ্যে তারা এটার টোটাল ব্যয়টাকে হিসাব আয়ের বিপরীতে চার্জ করবে। সাধারণত ভেহিকেলস 20% হিসেবে 5 বছরে তারা প্রদর্শন করে 5 বছরের মধ্যে তারা এটাকে ব্যয় হিসেবে তাদের আয় ব্যয় হিসেবে প্রদর্শন করবে। তাহলে এই যে উদাহরণটা আমরা দেখলাম, এতে দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে এক্সপেন্ডিচারগুলি আমি দীর্ঘমেয়াদে আমি যেটা থেকে বেনিফিট পাবো, সেইটার ক্ষেত্রেও আমি এটাকে ক্যাপিটালাইজ করব কি করব না, এটা ডিপেন্ড করছে ওই এক্সপেন্ডিচারটার ম্যাটেরিয়ালিটির উপরে, তার পরিমাণের উপরে। আমার টার্নওভারের তুলনায় সেটা যদি অনেক কম হয়, খুব ইনসিগনিফিক্যান্ট হয়, তাহলে আমি এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার দেখাবো। আর এটা যদি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়, তাহলে আমি এটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখাবো। এইটাই মূলত ম্যাটেরিয়ালিটি কনসেপ্টের বা পলিসির মূল বক্তব্য। আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে কনসিস্টেন্সি প্রিন্সিপাল বা সামঞ্জস্যতার নীতি। এই নীতির মূল বক্তব্য হচ্ছে বা এই নীতি নির্দেশ করে যখন কোনো প্রতিষ্ঠান কোনো একটি হিসাব নীতি গ্রহণ করবে বা কোনো একটি হিসাব পদ্ধতির প্রয়োগ করবে, ভবিষ্যতে এক হিসাব নীতি বা পদ্ধতি প্রয়োগ করবে। অর্থাৎ সে বছর বছর যখন যে পলিসি সেটাই গ্রহণ করবে, এরকম নয়। যেমন সে যদি তার মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে একটি পলিসি অনুসরণ করে, তা বছরের পর বছর একই পলিসি সে অনুসরণ করবে। এবং সে যদি তার অ্যাসেটের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের ক্ষেত্রে যে পলিসিটা সে গ্রহণ করবে, সেটাও সে বছরের পর বছর প্রয়োগ করবে। এটা সে হঠাৎ করে চেঞ্জ করে ফেলবে না। তবে কখনো কখনো হতে পারে যে তারা তাদের পলিসি বা প্রিন্সিপালকে চেঞ্জ করবে। সেক্ষেত্রে তারা একটি নোট দিয়ে প্রিন্সিপাল চেঞ্জ করে তখন থেকে নতুন প্রিন্সিপালকে তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই পলিসিটা বলছে যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে এক বছরের সাথে আরেক বছরের, যাতে করে এক বছরের পারফরমেন্সকে আরেক বছরের পারফরমেন্সের সাথে তুলনা করা যায়, তুলনাযোগ্য যাতে থাকে। সেজন্য মূলত এই কনসিস্টেন্সি প্রিন্সিপালটাকে ফলো করতে হয়। আমরা একটা ছোট্ট উদাহরণ যদি এখানে নিই, আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। করিম ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশনার আমদানিকারক বিক্রেতা, এই প্রতিষ্ঠানটি তাদের মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ফিফো পদ্ধতির অনুসরণ করে আসছে। তখন ফিফো পদ্ধতি মানে আমি যেটা আগে পারচেস করলাম সেটাই আমি আগে সেল করব বা সেই মূল্যে আমি আগে সেল করব। এখন এই যদি অবস্থা আমার হয়, তাহলে যখন আমার বাজার আমার ইনক্রিজিং ট্রেন্ড থাকবে, তখন যে রেজাল্ট আসবে ডিক্রিজিং ট্রেন্ডে আমার রেজাল্ট আসবে ভিন্ন রকম। সেজন্য আমরা যদি যখন আমার মার্কেটের ট্রেন্ড অনুসারে এক বছর আমি ফিফু করলাম, আরেক বছরে আমি লিফু করলাম, তাহলে কিন্তু এক বছরের সাথে আরেক বছরে আমার এই পারফরমেন্সটা তুলনাযোগ্য হয় না। সেজন্য আমি যখন ফিফু ফলো করব তখন সবগুলোতে ফিফু করতে হবে। এটাই বলছে যে সমতার নীতি অনুসারে উক্ত প্রতিষ্ঠানকে পরবর্তী বছরগুলোতে ফিফু পদ্ধতির অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানটি কোনো এক বছরে লাভজনক হওয়ার প্রেক্ষিতে কর সুবিধা পাওয়ার জন্য মজুদ পণ্য মূল্যায়নের পদ্ধতি পরিবর্তন করে ফিফোর পরিবর্তে লিফো পদ্ধতিতে মূল্যায়ন করে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হলে এর যৌক্তিকতা উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখনই আপনি একটা পলিসি আর পরবর্তীতে আরেকটা পলিসি আপনি নিতে পারেন না, আপনাকে একটা যুক্তি দিয়ে তারপরে সেখান থেকে আপনাকে এক্সিট করতে হবে।
যৌক্তিকতা উল্লেখ করে পদ্ধতি পরিবর্তন করা হলে পুনরায় আগের পদ্ধতি ফিরে আসতে পারবে না, এটা হচ্ছে আরেকটা বিষয়। যে আমি ফিফু থেকে লিফুতে গেলাম, পরবর্তীতে আমার যদি ইচ্ছা হয় আমি আবার লিফু থেকে ফিফুতে চলে আসবো, তা হবে না। আপনি যদি একবার পরিবর্তন করেন তাহলে আপনি খুব নিকট ভবিষ্যতে আবার চেঞ্জ করতে পারবেন না। এটি হচ্ছে মূলত একটা কনসিস্টেন্সি প্রিন্সিপালের নীতি। যেমন আমরা এই বছর আমি স্ট্রেট লাইন মেথড ফলো করে ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, পরবর্তী বছরে আমি আবার অন্য একটা মেথড ফলো করলাম, তার পরবর্তী বছর আবার আরেকটা ফলো করলাম, এটা হবে না। আমি যেই প্রিন্সিপালটা ফলো করবো ওই এসেটের ক্ষেত্রে আমাকে সেই প্রিন্সিপালটাই ফলো করতে হবে। এটি হচ্ছে মূলত কনসিস্টেন্সির প্রিন্সিপালের মূল বক্তব্য। এটার মূল কারণ হচ্ছে যাতে করে এক বছরের সাথে আরেক বছরের পারফরমেন্সটা তুলনাযোগ্য হয়। প্রুডেন্স কনসেপ্ট বা বুদ্ধিমত্তা নীতি, এটাও একটি গুরুত্বপূর্ণ নীতি। এই নীতিতে বলা হয় যে কোনো লেনদেনের সাথে সংশ্লিষ্ট ঘটনার সাথে অনিশ্চয়তা থাকে, অথচ লেনদেন সমূহ যথাসময়ে হিসাবভুক্ত করতে হয়। এই ধরনের অনিশ্চয়তার কারণে হিসাবরক্ষককে বুদ্ধিমত্তা খাটিয়ে লেনদেন পরিমাপ প্রাক্কলন করতে হয়। এই ধরনের প্রাক্কলনের ক্ষেত্রে হিসাবরক্ষকের সতর্কতার সাথে কাজ করতে হয় এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হয়। হিসাবরক্ষক বুদ্ধিমত্তার প্রয়োগ করে নিশ্চিত করবেন যে সম্পদ ও আয় অতি মূল্যায়িত বা বেশি প্রদর্শিত হয়নি এবং ব্যয়, ক্ষতি বা দায় কম দেখানো হয়নি। অর্থাৎ তিনি প্রুডেন্সটা এমনভাবে খাটাবেন যাতে করে তার কোনো অ্যাসেট অতি মূল্যায়িত হবে না, ব্যয় খুব বেশি প্রদর্শিত হবে না বা কম প্রদর্শিত হবে না। এটি কয়েকটি ক্ষেত্রে আমরা দেখি, কয়েকটি উদাহরণ যদি আমরা নেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক নম্বর হচ্ছে হাফিজ অ্যান্ড কোম্পানি, দেনাদারের নিকট 1 কোটি টাকার প্রাপ্য রয়েছে। এখন এই দেনাদার থেকে যে 1 কোটি টাকা প্রাপ্য রয়েছে, এটা বছর শেষে কিন্তু সম্পূর্ণটা আদায় নাও হতে পারে, কম আদায় হতে পারে বা সম্পূর্ণটা আদায় হতে পারে। এখন যদি এমন হয়, এটা তো আমার 2020-র আমার দেনাদার, আমি 2021-এর শেষ দিকে গিয়ে দেখলাম যে এর মধ্যে থেকে আমার একটা বড় অ্যামাউন্ট আদায় হবে না, অথচ এইটাই কিন্তু আমার 2020-র বিজনেস, এটার এক্সপেন্ডিচারটা আমার চার্জ করার কথা 2020-তে। এখন এইটা যে আদায় হবে না, এটা বুদ্ধিমত্তার সাথে 2020-র অ্যাকাউন্টস করার সময় অ্যাকাউন্টেন্টকে বুঝতে হবে যে আমার এই পরিমাণ টাকা আদায় না হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেভাবেই তিনি একটি সঞ্চিতি সংরক্ষণ করবেন যেটা আমার আদায় হওয়ার সম্ভাবনা কম। এইটার ক্ষেত্রে তিনি যে প্রুডেন্সটা অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে এটার নির্দেশনা যে প্রুডেন্স অ্যাপ্লাই করবে এমনভাবে যাতে করে যে পরিমাণ টাকা আদায় না হওয়ার সম্ভাবনা আছে সেটা যাতে আমরা সংশ্লিষ্ট বছরই চার্জ করতে পারি। দ্বিতীয় উদাহরণ আমরা দেখব, হাফিজ অ্যান্ড কোম্পানির নামে একজন ক্রেতা নিম্নমান পণ্যের সরবরাহের ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করেছে, যা বিচারাধীন আছে। এ প্রেক্ষিতে কোনো দায় সৃষ্টি হতে পারে কিনা তা হিসাব রক্ষকে বুদ্ধিমত্তা প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ তিনি বুঝার চেষ্টা করবেন যে এই যে মামলাটা আছে এটাতে কোনো আমার দায় সৃষ্টি হবে কিনা। যদি এমন হয় যে তিনি যেই ক্লেমগুলি করেছে সেই ক্লেমগুলো আসলে বাস্তবতার সাথে মিলে না, আমার পণ্য ঠিক আছে, সঠিক আছে এবং আদালতে আমি সেটা প্রমাণ করতে পারবো, তাহলে এখানে প্রভিশন করার প্রয়োজন নাই। কিন্তু যদি আমি জানি যে না আসলে আমার ক্রেতা সেখানে উইন করবে বা উইন করার পসিবিলিটি ম্যাক্সিমাম, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু একটা প্রভিশন করতে হবে যাতে করে আমি এই বছরে প্রফিট নিরূপণের ক্ষেত্রে আমি একটা প্রভিশন রেখে আমার প্রফিটটাকে যৌক্তিক পর্যায়ে নিতে পারি। এখানে আমি এই যে একটা প্রভিশনটাকে আমি ক্যালকুলেশন করব, তার জন্য আমি যে বুদ্ধিমত্তা খাটাবো, আমি একটা প্রুডেন্স খাটাবো, এইটাই নির্দেশ করে আমার প্রুডেন্স কনসেপ্ট। এটা আরো একটা জায়গায় আমরা খুব বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে স্থায়ী সম্পদের অপচয়। আমরা যখন একটা স্থায়ী সম্পদ পারচেস করি তখন আমরা এর অপচয় নিরূপণের সময় কিন্তু আমাদের প্রথমেই দেখতে হয় আমরা তার একটা ইকোনমিক লাইফ ক্যালকুলেশন করি যে অ্যাকচুয়ালি তাকে আমি লাভজনকভাবে কতদিন আমি ব্যবহার করতে পারবো। এটা কোনো একটা অ্যাসেট আমরা 5 বছরের জন্য চিন্তা করলাম, এটা আসলে ব্যবহার করা যাবে 10 বছর, তাহলে আমি দেখা যাচ্ছে যে প্রথম 5 বছরের মধ্যে বেশি পরিমাণে ব্যয় চার্জ করছি। আবার কোনো একটি অ্যাসেট ব্যবহার করা যাবে 5 বছর, যেটাকে আমি 10 বছর ক্যালকুলেশন করলাম, তাহলে দেখা যাবে যে আমি প্রথম দিকে ব্যয় চার্জ করেছি বেশি, অথচ যখন আমার এই সম্পদটা আমার উৎপাদন দিবে না তখন এর জন্য আমার কিছু থেকে যাবে, যখন আমি ব্যয় চার্জ করার সুযোগ পাবে না। সেজন্য এখানে এই অপচয়টা নিরূপণের ক্ষেত্রে হিসাবরক্ষক বুদ্ধিমত্তার প্রয়োগ করে তিনি অপচয়ের হার নিরূপণ করবেন বা অ্যাসেটের ইকোনমিক লাইফ নিরূপণ করবেন।
পূর্ণপ্রকাশ নীতি, এটা হিসাব বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। আমরা জানি যে হিসাব বিবরণীগুলি একটি গ্রুপ ব্যবহার করে থাকে তাদের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য। সে একজন বিনিয়োগকারী, একজন পাওনাদার, অথবা কোনো পণ্যের সরবরাহকারী, অথবা কোনো অ্যাসেট যে লিজ দিবে, তিনি তার এই কোম্পানির অবস্থাকে পর্যালোচনা করার জন্য, বোঝার জন্য প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে তারা রিড করে। এখন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি সকল ডাটাগুলি সঠিকভাবে সন্নিবেশন না করি, তাহলে এর ইউজার গ্রুপরা তা থেকে সঠিক তথ্য খুঁজে পাবে না, ফলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। অথচ আমার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এক্সপ্রেস করা, যাতে করে ইউজার গ্রুপ তা থেকে একটি স্বচ্ছ ধারণা পেতে পারে। সেজন্য অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হচ্ছে যে আমি সকল তথ্যগুলি এখানে সঠিকভাবে প্রকাশ করব। উদাহরণ যদি আমরা নেই, তাহলে কয়েকটি বিষয় আমরা এখানে উল্লেখ করতে পারি। এক নম্বর হচ্ছে হিসাব সংক্রান্ত অনুসৃত কোনো নীতির পরিবর্তন করা হলে উক্ত পরিবর্তনের প্রকৃতি, উদ্দেশ্য এবং প্রভাব, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, সেটা এখানে উল্লেখ করতে হবে। কোম্পানির সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহের সাথে সংঘটিত লেনদেনের প্রকৃতি এবং এর প্রভাব ও গুরুত্ব, কোনো মজুদ পণ্যের বাজার মূল্য কমে যাওয়ার কারণে সম্ভাব্য ক্ষতির পরিমাণ ও ব্যবসায়ের তার প্রভাব, প্রতিষ্ঠানের এমন সম্ভাব্য দায় যার কারণে কোম্পানির ভবিষ্যৎ আর্থিক অবস্থার উপর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বা সুনামের মূল্যাবনতি ইত্যাদি। এই বিষয়গুলিকে আমার নোটের মধ্যে আমরা যে বিষয়গুলো উদাহরণ হিসেবে উল্লেখ করলাম, এই বিষয়গুলি আমার অ্যাকাউন্টসে, যদিও আমরা এর অ্যাসেট, প্রপার্টি বা দায় রিকগনিশনের ক্ষেত্রে বা তা প্রদর্শনের ক্ষেত্রে আমি দেখাতে পারবো না, অনেক ক্ষেত্রে কিন্তু সেটা অন্তত আমাকে নোটে তা দেখাতে হবে, যাতে করে ইউজার গ্রুপের ইনফরমেশনটা পেতে পারে। ব্যয় সুবিধা নীতি বা ব্যয় সুবিধা সম্পর্ক, কস্ট বেনিফিট রিলেশনশিপ হিসাব বিজ্ঞানের আরও একটি নীতি। এই নীতির কথা হচ্ছে যে ব্যয় সুবিধা সম্পর্ক নীতি অনুসারে আর্থিক বিবরণীতে প্রদর্শিত তথ্য পরিবেশনের ব্যয় উক্ত তথ্য হতে প্রাপ্ত সুবিধার বেশি হবে না। অর্থাৎ আমি যে তথ্যগুলো পরিবেশন করব, এই তথ্যগুলো পরিবেশন করতে গিয়ে যদি আমার ব্যয় অনেক বেশি হয়ে যায় অথচ তার থেকে সুবিধা না পাই, তাহলে সেই তথ্যগুলো পরিবেশন না করাই আমার জন্য বেটার। অ্যাকচুয়ালি হিসাবের মধ্যে আমি ফুল ডিসক্লোজার দিব, সব তথ্য দিব, কিন্তু এমন কতগুলি তথ্য, অপ্রয়োজনীয় তথ্য দিয়ে যদি আমি এটাকে খুব ভারী করে ফেলি, অনেক বড় করে ফেলি, বরং সেটা রিডেবল হবে না, সেটা আরও বেশি ডিস্টার্বিং হবে। সেই জন্য আমি এই তথ্য দেওয়ার ক্ষেত্রে এমনভাবে তথ্যগুলো উপস্থাপন করব যাতে করে কস্ট বেনিফিটের মধ্যে এটা বেনিফিটই নিয়ে আসে। আমরা যদি এখানে উদাহরণ একটা নেই, উদাহরণটা হচ্ছে এরকম, হাবিব অ্যান্ড কোম্পানি এর একজন কেশিয়ার 1000 টাকা তহবিল তসরুপ করেছে। এখন এই 1000 টাকা তহবিল তসরুপ করার পরে এর প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বা তাকে ডিসমিস করা হয়েছে বা টার্মিনেট করা হয়েছে। এখন ক্লেম করা হলো যে এই ব্যক্তি, এই কেশিয়ার হতে পারে যে আরও অনেক বেশি টাকা তহবিল তসরুপ করেছে, সুতরাং এখন এটাকে অডিটের আওতায় এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এখন একটা অ্যাজাম্পশন করা হবে যে অ্যাকচুয়ালি সে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এখান থেকে তসরুপ করতে পারে, এবং আমরা তার বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নিই এবং অডিট করি তাহলে কত টাকা ব্যয় হতে পারে। আমরা দেখেছি যে হইতে পারে যে সে এখানে এস্টিমেট করে দেখালো যে তার এই তসরুপের পরিমাণ সর্বোচ্চ হতে পারে 20,000 টাকা, কিন্তু আমরা অডিট প্লাস আইনগত ব্যবস্থা নিলে আমার খরচ হবে প্রায় 1 লক্ষ টাকা। তাহলে এখানে কস্ট বেনিফিট হিসাব করলে দেখা যাচ্ছে যে এই তথ্যটা আমি হিসাবে যখনই আমি দিব তখনই আমার অডিট করা প্লাস এটার বিপরীতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসে। সেজন্য এই তথ্যটাকে আমি হিসাবের মধ্যে প্রদর্শন করব না, যেহেতু এটা কস্ট বেনিফিটে আমার বেনিফিট হবে না। শিল্পনীতি আরেকটি নীতি, এটা অ্যাকচুয়ালি এই যে আমরা যতগুলি নীতির কথা বললাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিল্পের নেচারের কারণে এই নীতিগুলো অনেক ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে ওই শিল্পের নেচার অনুসারে আমি এই যতগুলি পলিসি আমরা উল্লেখ করেছি ওই পলিসি থেকে বেরিয়ে আমরা শিল্পের রীতি অনুসারে আমরা উল্লেখ করতে পারি। যেমন এখানে ছোট্ট একটা উদাহরণ আমরা যদি নেই, যেমন ডেইরি, পোলট্রি ইত্যাদি পশু খামার, এর মজুত পণ্য হচ্ছে গরু, মুরগি,
হাঁস ইত্যাদি অর্থাৎ জীবন্ত প্রাণী, এই সকল খামারের মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে প্রাকৃত বিক্রয় মূল্য হিসাব করা হয়। কারণ আমি যদি এখানে ঐতিহাসিক মূল্য ধরি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো অনেক সময় ডেটেরিয়েট করে, খুব বেশি পরিমাণে ডেটেরিয়েট করে। এরকম যদি ডেটেরিয়েট করে তাহলে আমরা যদি ক্রয় মূল্য ধরি, ডেটেরিয়েট করে এই কারণে যে যেগুলি আমাদের ডিম উৎপাদনকারী পোলট্রি ফার্ম বা ডেইরি ফার্ম, সেখানে গরুগুলি থেকে মূলত দুধ উৎপাদনই হচ্ছে মূল লক্ষ্য এবং ডিম উৎপাদন হচ্ছে মূল লক্ষ্য। যখন আমরা এটা সেল করতে যাই, এটার উৎপাদন খরচটা আসলে সেখান থেকে আসে না। সেজন্য আমরা এই অবস্থায় যদি আমরা মূল্যায়ন করি এর ঐতিহাসিক মূল্যতে, তাহলে সঠিক মূল্য দেখানো হবে না। সেজন্য আমরা ওই শিল্পের রীতি অনুসারে মূল্যায়ন করতে হবে তার আদায়যোগ্য মূল্য, অর্থাৎ আমরা কত টাকা বিক্রি করে এখান থেকে আমরা বিক্রি করে কত টাকা পাবো সেইটাকে ক্যালকুলেশন করে মূলত আমাকে এই মূল্যটা বা মজুদের মূল্যটা নিরূপণ করতে হবে। নিরপেক্ষতার নীতির অর্থ হচ্ছে যে আমি যে কোনো তথ্য উপস্থাপন করব সেটা পক্ষপাত দুষ্ট হতে পারবে না, বিভ্রান্তিকর হতে পারবে না, এবং এর মধ্যে এটা বেসড অন ডকুমেন্ট। কোনো তথ্যের বিপরীতে যদি আমি ডকুমেন্ট দিতে না পারি তাহলে সেই তথ্যটা আমি উপস্থাপন করব না। যেমন পাইওনিয়ার লিমিটেড এর আইনবিদ 1 কোটি টাকার একটি ক্ষতিপূরণের মামলার শুনানি শেষে কোম্পানিকে এই মর্মে মামলা সম্পর্কে আশ্বস্ত করেছে যে উক্ত মামলার রায় নিশ্চিতভাবে পাইওনিয়ার লিমিটেডের পক্ষে যাবে, কিন্তু এ সম্পর্কে সুস্পষ্ট কোনো প্রমাণ কোম্পানির হাতে নাই। এখন এই অবজেক্টিভিটি কনসেপ্ট বা নিরপেক্ষতার নীতি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার হাতে এর রায় এসে না পৌঁছতেছে বা আমি ফাইনাল ডিগ্রি যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হিসাবভুক্ত করব না। আমরা এই অ্যাকাউন্টিং প্রিন্সিপালগুলি মোটামুটি আলোচনা করেছি। আমি মনে করি যে আমাদের আলোচনা শোনা এবং আমরা যে সিনোপসিসটি আমাদের ওয়েবসাইটে দিয়েছি সেটা যদি একজন ছাত্র পড়ে তাহলে এবং এটা নিয়ে যদি একটু চিন্তা করে তাহলে অ্যাকাউন্টিং প্রিন্সিপালগুলি সম্পর্কে তাদের ধারণা অনেক স্বচ্ছ হয়ে যাবে। আমি সেজন্য রিকোয়েস্ট করব যে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের সিনোপসিসগুলি ডাউনলোড করে নেবেন এবং সেটাকে স্টাডি করবেন। প্রয়োজনে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখবেন, দেখে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবেন। আমার ধারণা যে আপনারা যদি এভাবে আগান আপনাদের প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না এবং আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং আপনার নলেজের একটা ভালো লেভেলে পৌঁছতে পারবেন। আমি এ আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।